হয়েছে। আরে আমার মতো আরেকজন পাওয়া গেছে সেগুলো। আচ্ছা, আমরা স্টার ক্লাসেস পড়ছি লাস্ট ক্লাসে, হার্টসপ্রাং রাসেল ডায়াগ্রাম পড়ছি, ঠিক আছে। স্টেলার ইভলিউশনের জন্য এইটুকু পড়ছি আমরা। লো ম্যাস স্টার্স এর ক্ষেত্রে শুরু করি, হ্যাঁ, লো ম্যাস স্টার্স থেকে। ওকে, এখন লো ম্যাস স্টার্স সবার প্রথমে when the chemicals are together, the star they start to react হবে, ঠিক আছে। They start to react and they develop the mass as that of our sun, ঠিক আছে। তারপরে হচ্ছে in this stage the radiation measured and the gravity are in equilibrium, so the star reaches a stable stage। আচ্ছা, তার মানে হইতেছে এটা আমরা as we already know of it, স্টার্স এর ক্ষেত্রে কি হয় যে ওদের তোমার যত রকমের কেমিক্যালস গুলো আছে এগুলো আস্তে 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 গ্র্যাভিটি দিয়ে একসাথে হয়। গ্র্যাভিটি দিয়ে একসাথে হওয়ার পরে গ্র্যাভিটি দিয়ে একসাথে হওয়ার পরে দেখা যাবে যে ওরা ইভেনচুয়ালি দে উইল স্টার্ট রিঅ্যাক্টিং। এরা যখন একটা পয়েন্টে গিয়ে অতিরিক্ত প্রেসারের কারণে রিয়্যাক্ট করা শুরু করছে, জিনিসটা এমন যে কেমিক্যালস যেগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা, চার রকমের কেমিক্যাল, এগুলো সবগুলা যখন আস্তে 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 একটা জায়গাতে হবে, হওয়ার পরে এরা একটা প্রেসারাইজড বলের মতো ফর্ম করবে। প্রেসারাইজড বলের মতো ফর্ম করার পরে দে উইল স্টার্ট দ্য রিয়াকশন। এক্সেসিভ প্রেসারের কারণে এদের মধ্যে ফিউ অফ দ্য কেমিক্যালস উইল স্টার্ট রিয়াক্টিং, এন্ড দ্যাট ইজ ওয়েন উই সে দ্যাট it has become a protostar. Yes, sir. It has become a protostar, and a protostar is the beginning of the life cycle. তার মানে স্টারের লাইফ সাইকেল এই জায়গা থেকে শুরু হইতেছে। আচ্ছা, in this stage the radiation, আচ্ছা, the gravity measured, it is gravity measured and কিছু টাইপিং মিস্টেক চলে এসেছে আচ্ছা, in this stage the gravity and the other forces হবে, so the star reaches, other forces come to equilibrium, so the star reaches a stable stage which is called the main stellar period, or and the star will remain in this stage for a very long period of time। তার মানে স্টার সবার প্রথমে কি করবে, গ্র্যাভিটির কারণে এরা যখন একসাথে আসবে, সবগুলো একসাথে আসার পরে দেখা যায় যে একটা সার্টেন টাইম পরে এরা যখন কম্প্রেসড হইতে 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 রিয়াকশন শুরু করে, তখন কি হয়, এরা এক্সপ্লোড করার চেষ্টা করে। এক্সপ্লোড করার চেষ্টা করলে আবার দেখা যায় কি গ্র্যাভিটির কারণে দে আর ড্রন ব্যাক টুগেদার। আবার এক্সপ্লোড করার চেষ্টা করে, আবার এক জায়গায় আসে, আস্তে 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 ইভেনচুয়ালি এরা কি করে, সবাই মিলে একটা স্টেবল স্টেজ রিচ করে, যে এর থেকে এরা আর বড় হয় না, এরা আর ছোট হয় না। তখন ওই জায়গাতে থাকা অবস্থায় ওই স্টার কন্টিনিউস টু বি ইন দ্যাট স্টেট for as long as possible. This is called the main stellar period, and sometimes it is also called the main stable stage. And এই স্টেবল স্টেজটাই দেখা যায় ওর লাইফের ম্যাক্সিমাম টাইম ও এই জায়গাতেই থাকে। তার মানে একটা স্টারের প্রথমে গ্র্যাভিটির কারণে all the chemicals and everything, these being drawn to the same place requires extreme amount of gravity, and ওখান থেকে explosion and everything হওয়ার পরেও যখন মেইন স্টেবল স্টেজে যাবে, protostar and protostar পরে main stable stage, main stable stage it will remain for the longest period of time, almost or entire life cycle ও এটার ভিতরে থেকে যাবে। আচ্ছা, as the reaction continues hydrogen gas will be used up. By the time hydrogen gas is used up, it has already produced so much energy that it increases a bit inside, and as the chemicals spread out the temperature decreases a little bit, and the increased side is called the red giant। আচ্ছা, তার মানে অল দ্য কেমিক্যালস গ্র্যাভিটির কারণে সবগুলা যখন এক জায়গাতে আসবে, আসার কারণে আরো গ্র্যাভিটির কারণে ওরা আস্তে 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 ছোট্ট একটা জায়গাতে চলে আসবে। আসার পরে কি হবে, রিয়াকশন স্টার্ট হবে। রিয়াকশন স্টার্ট হওয়ার সাথে সাথে উই উইল কল ইট আ প্রোটোস্টার। তার মানে ওর লাইফ সাইকেল মাত্র শুরু হইলো, এন্ড উই কল দিস ওয়ান আ প্রোটোস্টার। প্রোটোস্টার সবার প্রথমে কি করবে, এক্সপ্লোড করবে। এক্সপ্লোড করে ও বড় হওয়ার চেষ্টা করবে, বাট এট দ্য সেম টাইম গ্র্যাভিটির কারণে আগে জেগে আসবে। আবার এক্সপ্লোর করবে, আবার আগে থেকে আসবে, ইভেনচুয়ালি একটা স্টেবল স্টেজে এসে দাঁড়াবে। যেই স্টেবল স্টেজে এসে ও দাঁড়ায় ওইটাকে আমরা বলি মেইন স্টেবল স্টেজ। The star continues to be in that state for the longest period of time, which is going to be almost or entire life cycle. And এই যে এই টাইমটা, প্রোটোস্টারের পরের টাইমটা, এটাকে আমরা মেইন স্টেলার পিরিয়ড অথবা মেইন স্টেবল স্টেজ অথবা মেইন সিকোয়েন্স লাইফ সাইকেল বলি। এই পুরা টাইমটাতে দ্য স্টার উইল কন্টিনিউ টু
keep using hydrogen gas. এত পুরা টাইম, এই পুরা কমপ্লিট টাইমটা হাইড্রোজেন গ্যাস কন্টিনিউ করতে 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 একটা পয়েন্ট পর্যন্ত হাইড্রোজেন গ্যাস কন্টিনিউ করবে যতদিন পর্যন্ত ওর কাছে হাইড্রোজেন গ্যাস আসে। অ্যান্ড এট দ্য সেম টাইম এই টাইমটাতে ওর আরেকটা জিনিস হয় হইতেছে, অতিরিক্ত হাইড্রোজেন গ্যাস ইউজ হওয়ার কারণে দেখা যায় যে এটা আস্তে 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 হালকা একটু বড় হইতে থাকে, বিকজ রিয়াকশনটা অনেক বেশি হতে থাকে। ঠিক আছে, এটা হালকা একটু এক্সপ্লোড করার চেষ্টা করে, একটা পয়েন্টে গিয়ে পুরা হাইড্রোজেন যখন শেষ হয়ে যায় তখন দেখা যায় এইটার সাইজটা একটু বড় হয়েছে, অ্যান্ড একটু বড় হয়ে আবার গ্র্যাভিটির কারণে ছোট হইতে নেয়। দেন দ্যাট ইজ দ্য টাইম ওয়েন ইট উইল বিকাম উইথ দ্য, এখানে লিখা নাই জিনিসটা, বাট ইট হ্যাপেন্স বিকজ অফ দ্য রিয়াকশন অফ হিলিয়াম। হিলিয়াম যখন আবার রিয়াক্ট করে, তার মানে হাইড্রোজেন মেইন স্টেবল স্টেজ পুরাটা কন্টিনিউ করে কতদিন, যতদিন পর্যন্ত হাইড্রোজেন রিয়াকশন হয়। এরপরে কি করে, ও এটা একটু কন্ট্রাক্ট করা শুরু করে, কারণ হাইড্রোজেন গ্যাস শেষ, তার মানে রিয়াকশন শেষ। এখনো কি করবে, শুধু গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটির কারণে জিনিসটা একটু ছোট হইতে 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 হালকা একটু ছোট হবে। ওই সময় কি হবে, এক্সেসিভ প্রেসারের জন্য হিলিয়ামের রিয়াকশন হবে, এন্ড হিলিয়ামের রিয়াকশন হওয়ার সাথে সাথে এভরি স্টার গোজ টু আ হিউজ এক্সপ্লোশন, and the explosion is what turns it into a much increased size, which is much larger compared to the sizes that we have had before for the star. তার মানে স্টার তার আগের যে কোনো সাইজের কম্পারিজনে প্রথমে থেকে শুরু করে, আচ্ছা তা একটু যদি আমরা আরেকবার সামারাইজ করি, প্রথমে হইতেছে গ্র্যাভিটি পুলস টুগেদার, তারপরে হইতেছে নেক্সট এক্সেস প্রেসার মেক্স রিয়াকশন স্টার্ট। আচ্ছা, প্রথমেই ইট ফর্ম করে, আচ্ছা এখানে হাইড্রোজেন রিয়াক্টস ফর্মস আ প্রোটোস্টার। তারপরে হইতেছে when all forces balance it reaches main stable stage, which is also called the main sequence and sometimes also called the main stellar stage or main stellar period. আচ্ছা, এইটার পরে হাইড্রোজেন কি হবে, ends, এখন ও হালকা একটু কন্ট্রাক্ট করবে বিকজ অফ গ্র্যাভিটি, অ্যান্ড helium reacts to increase the size. Obviously. অতদিন মানুষ নাই, আরে অতদিন মানুষ থাকবে না ধরুন। না, রেড জায়ান্টের টাইমলি টেম্পারেচার অতিরিক্ত কম হয়ে যাবে গিয়া। মেইন সিকোয়েন্সের স্টার শেষ হওয়ার পরে, মেইন সিকোয়েন্স লাইফ সাইকেল শেষ হওয়ার পরে এটা যখন আবার কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট করে যখন রেড জায়ান্ট ফর্ম করবে, তখন অলরেডি ইট উইল হ্যাভ আ, মানে কি বলবো তোমার, রেড জায়ান্ট ফর্ম করার সাথে সাথে দেখা যাবে যে ইট উইল ফর্ম হিউজ সাইজ, বাট অ্যাট দ্য সেম টাইম রিয়াকশন কমে যাওয়ার কারণে ওর হিট ইমিশন বন্ধ হয়ে যাবে কিছু অল্প টাইম পরে। হিট ইমিশন বন্ধ হয়ে গেলে, বিকজ রেড জায়ান্টের টেম্পারেচার অনেক কম। বিকজ ইফ ইউ রিকল, আমরা লাস্ট ক্লাসেও পড়ছিলাম তোমার যে উইন্স লতেও আমরা পড়ছিলাম দ্যাট দ্য হাইয়ার দ্য টেম্পারেচার দ্য লোয়ার ইজ দ্য ওয়েভলেন্থ। সো রেড কালার আসার কারণই হইতেছে বিকজ ইট হ্যাজ আ লং ওয়েভলেন্থ, তার মানে ওর টেম্পারেচার হইতেছে অনেক কম। সো তখন একবার মেইন সিকোয়েন্স যদি শেষ হয়ে যায়, হিলিয়ামের রিয়াকশন শুরু হলে প্রথমে একটা আউটবার্স্ট হবে, কিন্তু এরপরে রেড জায়ান্ট যখন ফর্ম করবে তখন টেম্পারেচার এতটাই কম থাকবে যে যেটা মানুষের জন্য সার্ভাইভ করার মতো পসিবল হবে না। সো আমরা রেড জায়ান্টকে সার্কেল করে সার্ভাইভ করতে পারবো না, আমাদের মেইন সিকোয়েন্স স্টারই দরকার। ইনফ্যাক্ট মেইন সিকোয়েন্স স্টারের লাস্টের দিকেও আমাদের প্রবলেম হতে পারে, বিকজ টেম্পারেচার একটু কমে যেতেছে আস্তে আস্তে। এইটা জানি না, কিন্তু তোমার এখন যেটা হয় হইতেছে কি, অলরেডি কিন্তু সানের টেম্পারেচার কমতেছে।
সানের টেম্পারেচার কমতেছে বা অনেকখানি কমছেও, কিন্তু এট দ্য সেম টাইম কি হইতেছে, আমরা আর্থের টেম্পারেচার বাড়ায় ফেলছি, বুঝছো? যার জন্য আমরা এই জিনিসটা বুঝি না। আমরা আর্থের টেম্পারেচার মানে ব্যাপারটা কেমন হয়েছে, অনেকে মানে কি তুমি জিনিসটা দুই দিকেই কাজ করে। এক হইতেছে সানের টেম্পারেচার কমতেছে কিন্তু আর্থের টেম্পারেচার বাড়তেছে, এটা হচ্ছে দ্য ওয়ার্স্ট কেস সিনারি, যে যত সানের টেম্পারেচার কমতেছে তত আমাদের জন্য প্রবলেম জিনিসটা। আবার এট দ্য সেম টাইম আমরা আর্থের উপরে যে আসি, আর্থের উপরে আমরা আর্থের টেম্পারেচার বাড়ায় ফেলতেছি। সো আমরা অ্যাকচুয়াল টেম্পারেচার কম হওয়ার পরেও উই টেন্ড টু ফিল লাইক আমরা অনেক হাই টেম্পারেচারে আছি। সেটার কারণে না মানে আর্থের লাইফের ভালো হইতেছে না আমাদের ভালো হইতেছে, আমাদের আবার প্রবলেম হয়। হুম, তা তো হবেই 100%, তার অনেক আগেই হবে, অনেক আগে হবে। ওইটা তো অলরেডি হবে, এখনই তো আমাদের আর্থে কিন্তু ফুড ক্রাইসিস টেকনিক্যালি অলরেডি হওয়ার কথা, কিন্তু এখন আমরা জিএমওর জন্য বাইচে আছি বিকজ মানে জেনেটিক্যালি মানে ইঞ্জিনিয়ার্ড ফুড যেগুলো আছে, ঠিক আছে, বা জেনেটিক্যালি মডিফাইড এই টাইপের জিনিসপত্রের জন্য আর্থে এখনো খাবার দাবার তুমি খায় এত ইজিলি চলতে পারতেছো। আল্লাহর রহমতে এই উসিলাতে সবাই ঠিক আছে, এমনিতেও ঠিক থাকবে, কিন্তু কারণ কি কিছু দেশে খাবার অনেক বেশি আছে আর কিছু দেশে খাবার দাবার অনেক কম আছে। যাক, সমস্যা নেই, গেলেই ভালো। আচ্ছা, সো ইভেনচুয়ালি, ঠিক আছে, 1 2 3 4 5 নাম্বার লাইন থেকে আবার পড়তেছি। As the chemicals spread out, temperature decreases a little bit and the increased size is called the red giant. Our sun will go through the stages and turn itself into a red giant in a few billions of years. তার মানে আমাদের এই সানের এখনো red giant হইতে আরো billions of years লাগবে। As the hydrogen gas is used up completely, the fusion reaction will be continued by using helium gas will be using helium nuclei. The complex reactions will continue and it will throw materials into space হবে, আরে এত টাইপিং মিস্টেক আছে এগুলা, স্পেস, টার্নিং দি এন্টায়ার স্ট্রাকচার ইনটু আ প্ল্যানেটারি নেবুলা। আচ্ছা, তার মানে হইতেছে আমরা যদি আবার এখানে দেখি, হিলিয়াম রিয়াক্ট করবে and into the size of the red giant and throwing things or chemicals into space। এই টাইমে রেড জায়ান্ট হওয়ার পরে জিনিসপত্র দেখা যায় কি করে, ওখান থেকে রেড জায়ান্ট হওয়ার পরে এগুলো সব they will throw it into the space and that is when we call it a planetary nebula. We call it a প্ল্যানেটারি নেবিলা। তার মানে সবার প্রথমে 1 নাম্বার থেকে গ্র্যাভিটি সবাইকে এক জায়গায় নিয়ে আসবে, আনার পরে এক্সেস প্রেসারের জন্য হাইড্রোজেনের রিয়াকশন হবে। হাইড্রোজেন রিয়াকশন যখন শুরু হবে তখন আমরা বলবো ইটস আ প্রোটোস্টার। when all the forces will eventually balance we will say that it has reached the main stable stage। এরপরে হাইড্রোজেন শেষ হবে, হাইড্রোজেন শেষ হওয়ার পরে হিলিয়ামের রিয়াকশন শুরু হবে, হিলিয়ামের রিয়াকশন শুরু হওয়ার পরে it will burst out to form a red giant। The red giant eventually has a stage যেই জায়গাতে গিয়ে it looks like as if it is throwing things, সবকিছুকে থ্রো করে পাঠায় দিতেছে কোন জায়গাতে, ইনটু দ্য স্পেস। ও যখন স্পেসের মধ্যে সবকিছুকে থ্রো করে পাঠায় দিবে তখন আমরা ওই জিনিসটাকে বলি হইতেছে উই কল দিস প্ল্যানেটারি নেবিলা। কিন্তু প্ল্যানেটারি নেবিলার একটা ব্যাপার আছে, when all this fuel is used up the reaction stops and it also stops pushing it outward, the fusion reaction stops and the gravity causes the star to shrink into a much smaller size। When all the chemicals centralize into a smaller size, the temperature decreases by a lot and eventually turning this into a white dwarf। তার মানে এই প্ল্যানেটারি নেবুলাই যখন আবার ওর সব কেমিক্যালস শেষ হয়ে যাবে, এটা আস্তে 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 ছোট হইতে 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 eventually it will turn itself into a white dwarf। A white dwarf is something that is so much smaller but at the same time it has a very high brightness। ওর ব্রাইটনেস অনেক বেশি বা লুমিনোসিটি বেশি, ব্রাইটনেস বেশি হওয়ার কারণ হতেছে বিকজ রেড জায়ান্ট পুরাটা একদম ছোট করে উই হ্যাভ ড্রন দিস ইনটু আ হোয়াইট ডোয়ার্ফ।
বাট অ্যাট দ্য সেম টাইম হোয়াইট ডোয়ার্ফের ওই জায়গাতে টেম্পারেচার যদি অনেক বেশিও হয়, হোয়াইট ডোয়ার্ফের টেম্পারেচার যদি অনেক বেশিও হয়, ইট ইজ সিন দ্যাট হোয়াইট ডোয়ার্ফের টেম্পারেচার বাড়লেও হোয়াইট ডোয়ার্ফ, বিকজ অফ বিং স্মল ইন সাইজ, ইট উইল হ্যাভ আ ভেরি হাই, মানে কি বলবো, ব্রাইটনেস আছে বাট লো টেম্পারেচার। মানে ব্যাপারটা কেমন, রেড জায়ান্টের টেম্পারেচার কম বিকজ পুরা হিটটা স্প্রেড ইনটু আ লার্জ স্পেস। এইটাই যখন ছোট জায়গাতে আসবে, একদম ছোট জায়গাতে কন্ট্রাক্ট হবে, উই উইল কল ইট আ হোয়াইট ড্warf। দ্য হোয়াইট ড্warf, দ্যাট ডট হ্যাজ আ ভেরি হাই টেম্পারেচার, বাট অবভিয়াসলি ভেরি হাই টেম্পারেচার হইলেও ইট ইজ ভেরি স্মল ইন সাইজ। And white dwarf, after giving out all the heat energy, will eventually be turning itself into a black dwarf. হোয়াইট ডোয়ার্ফের নিজের টেম্পারেচার অনেক হাই হইলেও কিন্তু ইট ইজ নট কেপেবল অফ ইমিটিং আ লট অফ হিট। হোয়াইট ডোয়ার্ফ কিন্তু তোমার মেইন সিকোয়েন্স সানের মতো হিট দিতে গিয়ে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। হোয়াইট ডোয়ার্ফ ওই পরিমাণে হিট ইমিট করতে পারে না, অ্যান্ড ইট ইজ কম্পারেটিভলি আ স্মলার স্টেজ অফ দ্য লাইফ। এই লাইফের স্টেজ তোমার একটু ছোট থাকবে এটা, অ্যান্ড এইটা থেকে হিট যখন সব রিলিজ হয়ে যাবে, ইভেনচুয়ালি ইট উইল নট বি ভিজিবল এনিমোর। দ্যাট ইজ ওয়েন ইট টার্নস ইটসেলফ ইনটু আ ব্ল্যাক ডোয়ার্ফ। A black dwarf, on the other hand, is a theoretical body. ব্ল্যাক ডোয়ার্ফকে আমরা কেন থিওরিটিক্যাল বলি? বিকজ আমরা হোয়াইট ডোয়ার্ফ পর্যন্ত দেখতে পাই। হোয়াইট ডোয়ার্ফটাকে আমরা দেখতে পাবো যখন তোমার রেড জায়ান্ট ফর্ম করবে। রেড জায়ান্ট যখন সবকিছুকে স্পেসে থ্রো করতে থাকবে, উই উইল কল ইট আ প্ল্যানেটারি নেবিউলা। তারপর যখন থ্রো করা শেষ, গ্র্যাভিটি উইল পুল ইট ব্যাক ইনটু দ্য স্মল হোয়াইট ডট, এক্সট্রিমলি হিটেড পার্ট। ইট উইল বি কল্ড আ হোয়াইট ডোয়ার্ফ। হোয়াইট ডোয়ার্ফ থেকে সব হিট দেওয়া শেষ হয়ে গেলে ইট উইল বিকাম আ ব্ল্যাক ডোয়ার্ফ। কিন্তু ব্ল্যাক ডোয়ার্ফটাকে আমরা থিওরিটিক্যাল বলি বিকজ ওয়ান্স ইট বিকামস আ ব্ল্যাক ডোয়ার্ফ, ইট ইজ নট ভিজিবল এনিমোর। তখন আমাদের র্যাদার জিনিসটা কেমন হয় যে ব্ল্যাক ডোয়ার্ফ হয়েছে, ব্ল্যাক ডোয়ার্ফ হওয়ার পরে এই জায়গাতে আমরা অ্যাসিউম করে নেই যে তার মানে যেহেতু এতদিন হোয়াইট ডোয়ার্ফ ছিল, তার মানে ওই জায়গাতে এখনো কোনো না কোনো কিছু একটা আছে। ইট হ্যাজ গিভেন আউট দ্য হিট, সো দ্য নেম হ্যাজ বিন চেঞ্জ ইনটু আ ব্ল্যাক ডোয়ার্ফ, নট ভিজিবল কারণে, বাট ইটস আ থিওরিটিক্যাল বডি। আচ্ছা, this time it keeps on losing heat energy, and when it becomes colder, it turns itself into a black dwarf. The idea of black dwarf is theoretical because the time that white dwarf will take to cool down is more than the age of universe. Yes, sir. পুরা কমপ্লিটলি ব্ল্যাক ডোয়ার্ফ আসলে জিনিসটা ফর্ম করছে কিনা এটা আমরা অ্যাকচুয়ালি জানতেও পারি না, কিন্তু আমরা ভিজিবল না থাকলে, ঠিক আছে, আমরা তখনই বলি দ্যাট ইট হ্যাজ ফর্মড আ ব্ল্যাক ডোয়ার্ফ। So a black dwarf has not been discovered yet. Not white dwarf has had enough time to turn itself into a black dwarf. তার মানে আমরা ব্ল্যাক ডোয়ার্ফ বলতে কোনো কিছু এখন পর্যন্ত কোনোদিন দেখি। আমরা কি বুঝি যে যারা যারা হোয়াইট ডোয়ার্ফ আছে তারা ইভেনচুয়ালি ব্ল্যাক ডোয়ার্ফ ফর্ম করবে। এখন এরা ব্ল্যাক ডোয়ার্ফ ফর্ম করতে এত বেশি টাইম লাগবে যেটা কারোর পক্ষে দেখা পসিবল না। এখন এমন হইতে পারে দ্যাট কিছু ব্ল্যাক ডোয়ার্ফ অলরেডি স্পেসের মধ্যে আছে, যে যেগুলো আমরা জানি না, কিন্তু ওরা হয়তো কোনো না কোনো একটা জায়গাতে কোনো না কোনো ভাবে এক্সিস্ট করতেছে, কিন্তু আমরা ধরে নেই যে এরা থাকলেও আমরা দেখতে পারতেছি না। আর যেগুলো হোয়াইট ড্রফ এখন আছে, এগুলো ব্ল্যাক ড্রফ যখন ফর্ম করবে এদেরকে দেখতেও পারবো না, আর এটা কবে ফর্ম করবে এটাও আমরা শিওর না। So this is how all the stages are drawn into. কিন্তু আমরা, as we already know, that stars এর মধ্যে some of the stars are similar size to that of our sun. আমাদের সানের মতো যাদের সাইজ তাদেরকে আমরা বলি হইতেছে লো ম্যাস স্টার। কিন্তু যদি একটা স্টার এমন হয় অ্যারাউন্ড, লেটস জাস্ট সে 5 থেকে 10 টাইমস বা ইভেন লার্জার দেন আমাদের স্টারের 5 থেকে 10 টাইমস, উই উইল কল দিস ওয়ান আ ম্যাসিভ স্টার। A massive star follows a similar life cycle, but at the same time similar হইলেও ওর লাইফ সাইকেলের মধ্যে কিছু জিনিসপত্র আমরা ডিফারেন্সিয়েট করছি। তার মানে রেগুলার লাইফ সাইকেল যেই স্টারের থাকবে ওইটার থেকে শুরু করে ম্যাসিভ স্টারের লাইফ সাইকেল কি হবে, সিমিলার হইলেও হালকা পাতলা ডিফারেন্ট হবে। আর ওদেরকে আমরা ম্যাসিভ স্টার কেন বলি? বিকজ ওদের ম্যাস আমাদের যে সান আছে এই সানের থেকে মিনিমাম 5 থেকে 10 টাইমস, 5 to 10 টাইমস লার্জার যদি হয়, ইন দ্যাট কেস আমরা বলতে পারি ইয়েস, দিস হ্যাজ ফর্মড আ ম্যাসিভ স্টার। আচ্ছা, বাই দ্য ওয়ে, নেক্সট উইক সানডেতে, ঠিক আছে, নেক্সট উইক সানডেতে তোমাদের
অ্যাসাইনমেন্ট না এক্সাম, ঠিক আছে? এক্সাম উইল বি অন চ্যাপ্টার 8A and 9A। এইটার উপর নেক্সট উইক সানডে এক্সাম হবে, বিকজ আমাদের সিলেবাস যেহেতু শেষ হয়ে আসতেছে, ঠিক আছে? আমাদের এই চ্যাপ্টার তো আজকেই মোটামুটি শেষ, আমাদের শুধু 10A বাকি। সো আমি 8 আর 9-এর কোয়েশ্চেন পেপার তো সলভ করাইছি। হ্যাঁ, ওই তো তাই তো বলতেছি, অ্যাসাইনমেন্ট সলভ করছি। হ্যাঁ, তাহলে 8A আর 9 এর উপর, ঠিক আছে, তোমরা একটা এক্সাম পেপার সলভ করো, পারলে পারছো, না পারলে নাই। বিকজ আমি লাস্ট হচ্ছে একটু বলি, এখন 11A শেষ, 11B ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আমাদের শুধু বাকি চ্যাপ্টার 10A। সো এইটা তোমরা নেক্সট সানডেতে যতটুকু পারো সলভ করো, তোমরা ক্লাস টাইমে বা ক্লাস টাইমের পরে এসে সলভ করো, উইদিন ক্লাস নেই, ঠিক আছে? আমাদের যেহেতু সিলেবাস শেষ, এর পরে আমরা হয়তো 11AB-র একটু কোশ্চেন পেপার করে 10টা মেবি শেষ করে ফেলবো, অথবা তার আগেই we will start our question paper of Unit 5, বুঝছে? Unit 5 এর কোশ্চেন পেপার শুরু করব, and Unit 4 এরটাও inshallah we will continue. A number of question papers will be solved inshallah in this month. ম্যাক্সিমাম একটা হিউজ ম্যাক্সিমাইজ যতখানি করা যায়, গ্রেট নাম্বার অফ কোশ্চেন পেপার ইনশাল্লাহ এই মান্থের ভিতর করে ফেলবো, যাতে আগামী মাসের ভিতর কিছুটা হইলেও Unit 4, 5 দোনোটারই প্রিপারেশন থাকে। এন্ড তোমরা বাসায় Unit 4-এর কোশ্চেন পেপার ইফ পসিবল বাকি যা যা ছিল, আমি ওইটার লিস্ট আসি তোমার পাঠাইছিলা, আমি ওই লিস্টটা গ্রুপে দিয়ে দিব, ওইটার মধ্যে থেকে বা ওইটার বাইরে যার যা প্রবলেম আছে ওগুলো আমরা ইনশাল্লাহ তোমরা সলভ করো, বাসায় কোশ্চেন পেপার সলভ করা স্টার্ট করে আমি Unit 5 শুরু করাবো ইনশাল্লাহ এই মান্থেই। এই মান্থে ভালো মতো Unit 5-এর কোশ্চেন পেপার শুরু করে দিব ইনশাল্লাহ, আর সিলেবাসও শেষ করে ফেলবো নেক্সট উইকের ভিতর হোপফুলি, ঠিক আছে? মোটামুটি নেক্সট 1-2 সপ্তাহের ভিতর আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, কোশ্চেন পেপারও শুরু করে ফেলবো এখানে। আচ্ছা, এবার আসি আমরা ম্যাসিভ স্টার্স এর জন্য, ঠিক আছে? ইউনিট 6 চ্যাপ্টার আমাদের 8A পড়া হবে। কিন্তু পাইতে হবে ইজি আছে, শুধু আমাদের হিটের চ্যাপ্টার, আর 9 হইতেছে নিউক্লিয়ার। নিউক্লিয়ারের কোশ্চেন পেপার অ্যাসাইনমেন্টস করাই ফেলছি, ঠিক আছে? সো এই দুইটার উপর, এগুলো সবচেয়ে ইজি চ্যাপ্টার অফ Unit 5, শুধু এই দুইটার উপর, ঠিক আছে? নেক্সট উইক স্যাটারডে, এক সপ্তাহ পরে আরো। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস হইতেছে, তোমাদের এই উইকে থার্সডের যে ক্লাস আছে, এই ক্লাসটা টিউসডেতে এক্সট্রা করাইতে চাচ্ছি। না, সবাই আছে, অনলাইনে আছে, সবাই করতেছে ক্লাস। আচ্ছা, এই কামিং থার্সডের ক্লাসটা এই টিউসডেতে নিতে চাইতেছি, এখন তোমরা কখন করলে তোমাদের জন্য বেটার হয়? এই ক্লাসের আগে করবা? 10টা থেকে 12টা। হ্যাঁ, আসির 10টা থেকে 12টা স্যার করলে ভালো হয়। 10টা থেকে 12টা করি, তাহলে এই উইক থার্সডে ক্লাসটা টিউসডেতে করে ফেলি, এই একটা উইক, ঠিক আছে? 10টা থেকে 12টা। কারো প্রবলেম থাকলে বলেন একটু, উবায়, রাফিন, কাশেফ, ফারিয়া, এনিওয়ান হু হ্যাজ আ প্রবলেম, যদি 10টা থেকে 12টা করি, আমি এই উইকে থার্সডে ক্লাসটা একটা দিন একটু আগে নিয়ে ফেলতে চাচ্ছি, ঠিক আছে? কই মেসেজ? ও, নো প্রবলেম, কাশেফ হ্যাজ নো প্রবলেম, ফারিয়া, উবায়দ, রাফিন, হোপফুলি নো প্রবলেমস। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অনেক সুবিধা হইলো। তাহলে ইনশাল্লাহ থার্সডেতে, কারণ আমার আর কোনো ক্লাসেস নেই তো, তাহলে ইনশাল্লাহ এই উইক টিউসডেতে তাহলে আমরা করে ফেলবো। অ্যান্ড টিউসডেতে যেহেতু ডাবল ক্লাসেস, তাহলে ইনশাল্লাহ আমরা টিউসডেতে 11B শেষ করে, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট শুরু করে ফেলবো। 11B শেষ করে অ্যাসাইনমেন্ট শুরু করে ফেলবো ইনশাল্লাহ এই টিউসডেতে। আচ্ছা, কোয়েশ্চেন পেপারসও রেডি করতে হবে, আমাদের প্রিপারেশন আর্লি নিতে হবে। এবার সিলেবাস তো অনেক আর্লি শেষ হয়েছে, ইফ ইউ গাইজ ক্যান অর ইফ ইউ স্টাডি, ইনশাল্লাহ অনেক ভালো প্রিপারেশন নিতে পারবো, এই কয়েকদিন পড়লে অনেক প্রিপারেশন নিতে পারবো, জানেন? চলো একটু ভালো মতো পড়ো, এই কয়েকটা দিন বাসায় কোয়েশ্চেন পেপার সলভ করো, প্রত্যেক দিন একটা করে পেপার সলভ করতে থাকো, মুখস্থ হয়ে যাবে এভরিথিং ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে কামিং ব্যাক টু ইট, if a protostar has a mass that is minimum 4 times than our sun, and then it can be considered as a massive star when the nuclear fusion reaction starts for the low star mass, it turns the star into the main stable period when the heat, pressure, and gravity are in equilibrium. In case of a massive star,
reactions are continued at much higher temperature. আচ্ছা, তার মানে হইতেছে আমাদের স্মল স্টার্স এর ক্ষেত্রে হোক বা ম্যাসিভ স্টার্স এর ক্ষেত্রে হোক, আবারও একই জিনিস হয়। গ্র্যাভিটি এদের সবাইকে এক জায়গায় আনবে, গ্র্যাভিটি আনার পরে ওরা যখন এক জায়গায় হবে, হওয়ার পরে ওদের স্টার্স এর রিয়াকশন শুরু হবে। স্টার্স এর রিয়াকশন শুরু হওয়ার পরে আবারও গ্র্যাভিটি এন্ড এক্সপ্লোশন দুইটা এক জায়গায় করে এরা ইভেনচুয়ালি ব্যালেন্স হবে। ব্যালেন্স হওয়ার পরে ইট উইল রিমেইন ইন দ্য main stable stage for the very long period, and it will continue to go through the exact same type of reaction that it does. Another point being, ওর লেওমা স্টারের মতো সেম হইলেও ওর কাছে যেহেতু কেমিক্যালস বেশি, এই কারণে ওর রিয়াকশন কি হবে, ইট উইল কন্টিনিউ এট আ মাচ হায়ার টেম্পারেচার। কারণ এখানে একটা ব্যাপার আছে, ম্যাসিভ স্টারস এর টেম্পারেচার যদি, সরি মাই ব্যাড, ম্যাসিভ স্টারের সাইজ যদি 10 গুণ বেশিও হয় লো মাস স্টার্স সাথে, তার মানে কিন্তু এইটা না যে ম্যাসিভ স্টার উইল সারভাইভ ফর 10 টাইমস দ্য টাইম। তার মানে আমাদের স্টারের যেই লাইফ সাইকেল, ম্যাসিভ স্টারের কেমিক্যাল যদি ওর থেকে আরো 5 গুণ বেশি হয়, তার মানে কিন্তু এইটা না যে ম্যাসিভ স্টার উইল রিমেইন ইন দ্য লাইফ সাইকেল ফর 5 more times। তা হবে না, অলমোস্ট ওরা সিমিলার টাইমই থাকে। কেন সিমিলার টাইমে থাকে? বিকজ ম্যাসিভ স্টারের টেম্পারেচার এমন বেশি থাকে, এমনই টেম্পারেচার থাকে দ্যাট ইট উইল কিপ বার্নিং এভরিথিং এট আ মাচ হাইয়ার টেম্পারেচার। সো ওদের বার্নিং এর রেট অ্যান্ড রিয়াকশন কন্টিনিউ হওয়ার রেট অতিরিক্ত হাই হওয়ার কারণে 5 গুণ কেমিক্যাল বেশি থাকার পরেও ও অলমোস্ট সিমিলার টাইমই সার্ভাইভ করতে পারে। সো দ্য কেমিক্যাল কিপস অন বার্নিং at a much faster rate at a much higher temperature. The core of our star, core মানে স্টারের একদম মাঝখানে সেন্টারে, is 15 million Kelvin, and the core of the massive star would be about 40 million Kelvin. So the massive star burns at a much higher rate. This allows further fusion of some of the larger nuclei. The fusion of these particles produce some of the different elements like carbon, oxygen, silicon. Such high mass stars stay in the main sequence for only after about 1 billion years. They go through such reactions to produce elements like iron হবে, ঠিক আছে, like iron. A huge mass ensures a huge amount of gravity to pull it to the center. This causes major collapse. The collapse makes it bounce outward, showing elements into the space. The largest uh, the large burst out of the energy ever witnessed is called the supernova. আচ্ছা, তার মানে হইতেছে ম্যাসিভ স্টার্স এর ক্ষেত্রে কি হয়, ম্যাসিভ স্টার্স এর কেমিক্যালস সবগুলা এক জায়গায় হবে, মেইন সিকোয়েন্স কন্টিনিউ হবে। মেইন সিকোয়েন্স কন্টিনিউ হওয়ার সময় ওর টেম্পারেচার এতই হাই থাকবে দ্যাট ইট ক্যান কন্টিনিউ রিয়াকশন যেগুলা, আচ্ছা একটু এখানে একটা জিনিস বলি, নর্মাল স্টার্স এর ক্ষেত্রে ওদের দেখা যাবে, ইফ ইউ রিকল, এ যদি ভাইঙা বি বা সি হয়, উই কল দিস ওয়ান ফিউশন রিয়াকশন। কিন্তু কোনো জায়গাতে যদি এ আর বি অ্যাড হয়ে সি হয়, উই কল দিস ওয়ান আ ফিউশন রিয়াকশন। এখন ফিউশন রিয়াকশন করা, আচ্ছা আর্থের মধ্যে আমরা বাই দ্য ওয়ে কন্টিনিউ করতে পারি হইতেছে ফিশন। ফিউশন আমরা কেন কন্টিনিউ করতে পারি? বিকজ ফিউশনের এক্সট্রিম হাই টেম্পারেচার দরকার এন্ড হাই প্রেশার দরকার, যেটা আর্থের মধ্যে আমাদের পক্ষে পসিবল। এখন তাইলে কোয়েশ্চেন হইতেছে, আমরা ফিউশন কেন কন্টিনিউ করতে পারি না? ফিউশন আমরা কন্টিনিউ করতে পারি না বিকজ ফিউশন রিকোয়ার্স হাইয়ার টেম্পারেচার এন্ড প্রেশার। ফিউশনের এমনই হাই টেম্পারেচার আর প্রেশার দরকার যেটা আর্থের মধ্যে আমাদের পক্ষে পসিবল না, তো নাই, এন্ড মেবি জীবনেও কোনোদিন পসিবল হবে না। যার জন্য ফিউশন রিয়াকশন করাইতে পারলে দ্য রেজাল্ট ক্যান বি সামথিং ডিফারেন্ট। এমনও কোনো রেজাল্ট হইতে পারে যেই রেজাল্ট আমাদের কল্পনারও বাইরে, অ্যান্ড আমরা যা আশা করি তার থেকে আরো টপ নচ লেভেলের রিয়াকশন হইতে পারে। ফর এক্সাম্পল, উই অ্যাসিউম অ্যান্ড উই কাইন্ড অফ নো ইট দ্যাট স্টার্স এর মধ্যে ফিউশন রিয়াকশন হওয়ার কারণে ইট ক্যান প্রডিউস টপ কোয়ালিটি এলিমেন্টস লাইক আয়রন। Iron is the best metal that we could have ever had. আয়রনের থেকে বেটার কোনো মেটাল দুনিয়াতে নাইও,
অ্যান্ড হবেও না কোনোদিন, বিকজ আয়রন দুনিয়ার বাইরে থেকে আসছে, ইট কেম ইন টু দ্য আর্থ অ্যাজ আ মিটিওর। নাও কোয়েশ্চেন ইজ, আয়রন আর্থের মেটেরিয়াল না, আমরা কেমনে বুঝতে পারি যে আর্থের মেটেরিয়াল না? বিকজ আয়রন প্রোডাকশনের জন্য ফিউশন রিয়াকশন করা দরকার, আর ওই ফিউশন রিয়াকশন করার জন্য যেই পরিমাণে হাই টেম্পারেচার দরকার, এই টেম্পারেচার আর্থের মধ্যে রিচ করা ইজ ইম্পসিবল, which basically confirms the idea that iron was never a metal of this earth. আয়রন নাই হবে কেমনে? না, আয়রন তো শেষ হয় না, এর জন্যই তো আয়রন এত ভালো মেটাল। আয়রন শেষ হয় না, তো তুমি আয়রন ইউজ করতে পারবা, তুমি গুঁড়া গুঁড়া করো, বাইঙ্গা চুইরে যা মনে তা করো, গিয়ে তুমি আয়রন ইভেনচুয়ালি আয়রন আয়রনই থাকবে। আবার ওখানে তুমি ওটা টুকরা করে এটা যদি তুমি 500 বছরও পানির নিচে ফেলায় রাখো, আয়রন উইল নট বি গন। পিওর আয়রন যেটা, এটার মধ্যে কোনো কিছুই হয় না। বুঝছো? আর তুমি আয়রনকে কোনো কিছুর সাথে মিক্স টিক্স করে অ্যালয় ট্যালয় যদি তুমি বানাও, এটা ইভেনচুয়ালি আবার আলাদা হয়ে কোনো না কোনো সময় কিছু যদি হয়, অ্যালয় যদি ভাঙে, এটা আবার আয়রনই হয়। আয়রনকে তুমি কিছু করতে পারবে না। আয়রন আর্থে যা আছে ওইটাই আমরা ইউজ করতেছি, এন্ড ওই অতটুকু দিয়ে আমরা সারা জীবন চলতেছি, এবং ইনশাল্লাহ এটা দিয়ে আমাদের হবে। আয়রনের থেকে বেশি আমাদের লাগবে না, বিকজ আমরা আয়রন মিক্স করে আবার স্টিল বানায় ফেলি, অ্যালয় ট্যালয় বানায় ফেলি, যেগুলো স্টিলও হইতেছে অনেক ভালো জিনিস, মানে পিওর অ্যাকচুয়াল স্টেইনলেস স্টিল, যেটা রিয়েল স্টিল, এই স্টিল ইজ আনবিলিভেবল কোয়ালিটি। এই স্টেইনলেস স্টিল মানে কি, এটা আসলেই স্টেইনলেস। ওরে তুমি পানির নিচেও যদি তুমি ধরো 50 বছর রেখে দাও, তুমি দেখবা যে এক ফোঁটা রাস্ট হয়নি। এখন কোয়েশ্চেন হইতেছে, তাইলে তো স্টিলও ভালো মেটেরিয়াল। আসলে স্টিল বলতে তো কোনো মেটেরিয়ালই নাই, স্টিল ইজ অ্যান অ্যালয়। তাহলে অ্যালয় তুমি স্টিল বানানোর জন্য কিসের উপর ডিপেন্ডেন্ট? আবারও আয়রনের উপর ডিপেন্ডেন্ট। সো টেকনিক্যালি আমরা আয়রন ছাড়া কোনো কাজই করতে পারি না, দুনিয়ার সব কাজই বাদ হয়ে যাবে যদি আয়রন না থাকে। তো তো এই আয়রন এমনই হাই টেম্পারেচার দিয়ে বানানোর লাগে যেটা আর্থের মধ্যে পসিবল না, which means iron has come from somewhere else and it has come as a meteor. and iron meteor হিসাবে যখন আর্থে আসছে, iron was a production or the result of top quality fusion reaction. and এই লেভেলের ফিউশন রিয়াকশন হইতে হইলে আমাদের হাই টেম্পারেচারের প্রেসার দরকার, যেটা একমাত্র স্টার্স এর মধ্যেই পসিবল। নাও যেটা আমি বলতে চাচ্ছিলাম, ঠিক আছে, যে স্টার্স এর মধ্যে ফিউশন রিয়াকশন করে আমরা আয়রন প্রডিউস করতে পারি, অ্যান্ড ম্যাসিভ স্টার্স এর যেই ফিউশন রিয়াকশন হবে উইথ দ্যাট কাইন্ড অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ওখানে আরো আয়রনের থেকেও হাইয়ার কোয়ালিটি মেটাল বানানো পসিবল। সো ম্যাসিভ স্টার্স এর যেসব মেটাল প্রোডাকশন হবে বা যেসব এলিমেন্টস প্রোডাকশন হবে, এগুলা এতই ভালো কোয়ালিটি হইতে পারবে যে এগুলা আয়রনের থেকেও ভালো কোয়ালিটি, আয়রনের থেকেও স্ট্রঙ্গার, আয়রনের থেকেও ডিফিকাল্ট টু ব্রেক। ঠিক আছে, এইটা দিয়ে আরো ভালো জিনিসপত্র বানানো যাবে। ঠিক আছে, আর আয়রন ইজ ইনএক্সপেন্সিভ বা কম দাম, বিকজ আয়রনের কোয়ালিটি খারাপ তা না, আয়রনের কম দাম বিকজ আয়রন অ্যাভেইলেবল। আর গোল্ড সিলভার এগুলা আয়রনের থেকে খারাপ মেটেরিয়াল, কোয়ালিটি হিসাবে ওরা আয়রনের লেভেলের না। গোল্ড অনেক ভালো মেটেরিয়াল, কিন্তু আয়রনের মতো শক্ত তো আর গোল্ড না। ঠিক আছে, কিন্তু গোল্ডের দাম আছে, আয়রনের দাম নাই, বিকজ গোল্ড অনেক রেয়ার আর আয়রন ইজ মোর অ্যাভেলেবল। হ্যাঁ, এই হইতেছে আয়রন হিসাব। সো আমরা লাস্টের পার্টে যাই, দ্যাট a huge second paragraph, the core of our star is this, এগুলো তো পড়ছি। তারপর থার্ড লাইনে চলে যায়, the fusion of the particle produce some of the elements like carbon, oxygen, silicon. So high mass stars main sequence are only about 1 billion years, এগুলো পড়ছি। আচ্ছা, this causes a major collapse. The collapse makes it bounce outward, showing the elements into the space. This is the largest burst out of the energy ever witnessed, and it is called the supernova. তার মানে স্টার যখন মেইন সিকোয়েন্স শেষে হিউজ একটা বার্স্ট আউট করবে, তখন ইট ফর্মস দ্য লার্জেস্ট বার্স্ট আউটটা, এটাকে আমরা বলি হচ্ছে সুপারনোভা। দিস ইজ 10 মিলিয়ন টাইমস মোর ডমিনেন্ট দ্যান আওয়ার সান। আচ্ছা, the energy released is so much that it produces elements above iron. Because of the energy these elements produce that are higher above the elements of it, higher above all other elements. Presence of such elements show that situations have taken place before. After the explosion of the high mass star supernova, there might be remaining part of the core which is called the neutron star and low mass stars. Acha,
ফর দ্য later part হবে, ঠিক আছে, for the later part of the cycle, আচ্ছা, or it can turn into a black hole of the stars and with a higher mass। আচ্ছা, তার মানে হইতেছে স্টার্স এর মেইন সিকোয়েন্স শেষে এইটা যখন এক্সপ্লোড করবে, it will turn itself into a supernova, or সুপারনোভা ফর্ম করার সাথে সাথে তখন ওখানে গিয়ে সেটেল ডাউন করলে আমরা উই ক্যান কল ইট আ রেড সুপার জায়ান্ট। ঠিক আছে, রেড সুপার জায়ান্ট ফর্ম করবে, রেড সুপার জায়ান্ট থেকে ইভেনচুয়ালি, তার মানে নর্মাল স্টার্স যেমন মেইন সিকোয়েন্স থেকে রেড জায়ান্ট ফর্ম করবে, রেড জায়ান্ট থেকে হোয়াইট ডট ফর্ম করবে।